তাদের নিজেদের দেশ। যেমন অ্যাক্টেড হলো ফ্রান্সের, অ্যাকশন এইড হলো ইউকে। তোমার দেশ থেকে টাকা এনে এখানে তোমরা খরচ করো, যেখানে এই টাকাগুলো আমরা রেজ করার কথা তোমরা আমাদের এখানে ভাগ বসাবে। এরপরে আমরা বলেছি যেমন ধরেন ব্র্যাক, যেমন ধরেন ফ্রেন্ডশিপ, যেমন ইএসডিউ, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল থেকে এসে তোমাদের এখানে কাজ করা ঠিক না। এখানে তোমাদেরকে কাজ করতে হলে লোকাল এনজিও যারা আছে তাদের সাথে পার্টনারশিপে কাজ করতে। আমরা কক্সবাজারকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিওদের কলোনি হিসাবে পরিগণিত করতে চাই না। শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনারা পত্রিকাতে দেখেছেন যে সরকার রোহিঙ্গাদের জন্য ঘর নির্মাণ করতে যাচ্ছে। হয়তোবা বিষয়গুলো খুব অস্পষ্ট। 375 কোটি টাকার মতো তারা IOM এর মাধ্যমে খরচ করবে। কক্সবাজারের জনসাধারণ হিসাবে আমাদের কিছু কনসার্ন আছে। আমরা রোহিঙ্গাদের জন্য কোনো পার্মানেন্ট স্ট্রাকচার আমরা চাই না, আমরা প্রিফ্যাব্রিকেটেড স্ট্রাকচার চাই। আমাদের একটা দাবি ছিল রোহিঙ্গা ক্যাম্পে এখন ইউএনআররা কি করতেছে আমরা কেউ জানি না, আমাদের কি জানার অধিকার নাই? তাহলে তারা আমাদের বলো কিভাবে আমরা জানতে পারি? এই যে গুম হচ্ছে, খুন হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ক্যাম্পের লোকজন গ্রামবাসীরা মিলে কিডন্যাপ করে বাণিজ্য করতেছে। আমরা বলছিলাম এটাকে ঠেকাতে হলে একটা সম্প্রীতি কমিটি গঠন করতে হবে, সেখানে রোহিঙ্গাদের রাখতে হবে, সাংবাদিক রাখতে হবে, এনজিও কর্মী রাখতে হবে, হোস্ট কমিটির লিডার রাখতে হবে, একটা সম্মিলিত একটা কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে ইউএন থাকবে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সবাই থাকবে। রোহিঙ্গাদের কোথায় গ্যাপ আছে আমরা জানবো, আমাদের কোথায় ঘাটতি আছে সেটা রোহিঙ্গারা জানবে। তারা বলতেছে আমরা তো হোস্ট কমিটির জন্য অ্যাসাইন নই। আমার কথা হলো আপনি হোস্ট কমিটির অ্যাসাইন নয়, কিন্তু আপনি হোস্ট কমিটির রাস্তা দিয়ে হাঁটতেছেন, হোস্ট কমিটির বাজারে বাজার করতেছেন, হোস্ট কমিটির জায়গায় আপনি অবস্থান করতেছেন। এবং বিবিএনের ঢাকা থেকে দিল্লি ডিজিএম সে আসছিল সেই মিটিংয়ে, আপনি সব কিছু হোস্ট কমিটি ব্যবহার করতেছেন, কিন্তু আপনি বলতেছেন আমরা হোস্ট কমিটির জন্য অ্যাসাইন নই। তাহলে কেন আপনি হোস্ট কমিটিটা থাকবেন, হোস্ট কমিটির রাস্তাঘাটে ব্যবহার করবেন? এটা আমাদের জন্য বরাদ্দ। আপনাদের মাধ্যমে আমার দাবি হচ্ছে সাংবাদিক, সোশ্যাল সমাজের প্রতিনিধি এবং ইউনিচিয়ার সবাই মিলে একটা সম্মিলিত পরিবেশ গঠন করতে হবে এবং ডিসিআরআরসি প্রতিনিধি ওখানে থাকবে। তারা কি করতেছে, তাদের কি মেন্টেন সেটা আমাদের জানতে হবে, আমাদের কি মেন্টেন তাদের জানতে হবে। প্রি ফেব্রিকেটেড একটা বাড়ি তাদের জন্য, যেটা দেওয়াল, মেজ, তাদের এই কাঠ ইত্যাদি মিলায়া একটা কি করা ছোটখাটো একটা বাড়ি, যেভাবে উন্নত জীবনযাপন করা যায়। এটা উন্নত বিশ্ব অনেক কি রয়েছে। আমরা ইউনিচারের বিভিন্ন দেশে আমরা যখন কি করি, বিভিন্ন রোহিঙ্গা শরণার্থীদের শেড দেখি, এগুলো হয়ে থাকে যেগুলো হঠাৎ রিমুভ করা যায়। এই ধরনের বাড়ি করা তাদের জন্য আমরা সমুচিত মনে করি। 4000 থেকে 8000 বনভূমি একর, মানে 8000 একর মতো বনভূমি তারা ধ্বংস করেছে। এর উপর যদি তারা স্থায়ী বসবাস করে, আরো কত কি জায়গা আছে সবগুলো দখল করে ফেলবে। এগুলো তো আমাদের মরার উপর খাড়া। আমরা মানবতা দেখিয়েছি বলে তাদেরকে আমাদের উপর চাপিয়ে দেবো। আমরা একটা দরিদ্র রাষ্ট্র, উন্নত রাষ্ট্র এখন নয় আমরা, সেই জন্য আমরা এটার দ্বিমত পোষণ করি, এটার বিরোধিতা করি। সুতরাং আমরা স্থানীয় সাংবাদিক নয়, আমরা সাধারণ জনগণ হিসাবে, আমরা এনজিও নয়, আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের মাথার উপর এই বোঝা চাপিয়ে দেওয়ার বিপক্ষে আমরা দ্বিমত পোষণ করতেছি। আমরা অনেকেই জানেন যে টেকনাফের বহু এলাকার মধ্যে এখন লবণাক্ত পানি খাচ্ছে, পানির লেয়ার কমে যাওয়ার কারণে বিশেষ মৌসুমে, বিশেষ করে শুষ্ক মৌসুমের শেষের দিকে পানির লেয়ার কমে যাওয়ায় মানুষ পানি পাচ্ছে। তা আমরা বলি যে এই মুহূর্তে অলরেডি 6-7 বছরের কাছে ইমার্জেন্সি সিচুয়েশন গেছে, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের প্রত্যাবাসন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমরা নিশ্চিত করতে পারিনি আমাদের কূটনৈতিক এবং ভূচালগত ভূরাজনৈতিক গন্ডগোলের কারণে। তা আমরা আশা করবো যে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলো রক্ষায় যেন নতুন করে পদক্ষেপ নেওয়া হয়, জমিগুলোর যে বর্জ্য ব্যবস্থাপনা সেটাকে যেন শুদ্ধ করা হয় এবং প্রাকৃতিক সম্পদ বিশেষ করে পানিকে রক্ষায় যেন ভূগর্ভস্থ পানি বাদ দিয়ে ভূপরিস্থ পানির উপর নির্ভর করা হয়। এই জন্য এখানে পুকুর খনন করে পানিগুলা, বৃষ্টির পানি বিশেষ করে ধরে রাখার ব্যবস্থা করা হয়, ব্যাপক বন্য পরিবেশ তৈরি করা হয় যেন পানিগুলো আবারও কৈশিক পানি হিসেবে মাটির ভেতরে ঢুকতে পারে। আর এর বিকল্প হিসেবে সরকারের এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলার বিশেষ করে যারা কাজ করে তাদের যদি সুযোগ থাকে তারা যেন নাফ নদীর পানিগুলোকে পরিশোধন করে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করে, এই দাবি জানাচ্ছি।
যে তারা 2026 থেকে 29 সাল পর্যন্ত কক্সবাজারের যে সমস্ত এনজিও বা সিএসও আছে এরকম একটা এনজিও বা সিএসও তাদের এখানে নেই। কিন্তু এইটা যদি তাদের আমরা ইউএনএইচসিআর 2025 সালের অক্টোবর মাসে তারা একটা লোকালাইজেশন গাইডলাইন তারা তৈরি করেছে সারা বিশ্বের জন্য, সেটা খুবই চমৎকার। লোকাল এনজিওদেরকে তারা কখনোই বলবে না যে তাদের ক্যাপাসিটি নাই, এটা তারা অ্যাজাম্পশনও করতে পারবে না, ওই গাইডলাইনে বলা আছে। কিন্তু তারা এখানে বলেছে লোকাল পার্টনার তারা ফিট নয়। তারা এখানে একটা শব্দ উল্লেখ করেছে নট বেস্ট ফিট, মানে স্থানীয় এনজিও তারা বেস্ট ফিট না, তাদের এখানে কারা বেস্ট ফিট? এটা কি আন্তর্জাতিক সংস্থা বা যারা ন্যাশনাল সংস্থা যারা কক্সবাজার থেকে না? তো আমরা বলি যে ইউএনএইচসিআর 2026 সাল থেকে 29 সালের যে তারা পার্টনারশিপ সিলেকশন যে একটা প্রক্রিয়া করেছে, এটাকে আমরা চাই যে এটা তারা বাতিল করুন।